এনসিপি সহ 16 দল বাছাইয়ে উত্তীর্ণ, তদন্ত যাচ্ছে মাঠে। এদিকে ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আপত্তি নেই, তবে পিআর পদ্ধতিতে অনড় জামায়াত। জানাবো হাসিনা ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা, বললেন টিউলিপ। এবং সর্বশেষ জানাবো ফ্যাসিস্টদের মধ্যে অনুশোচনা নেই, আছে দাম্ভিকতা, বললেন সালাউদ্দিন আহমেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপি সহ 16 দল বাছাইয়ে উত্তীর্ণ, তদন্ত যাচ্ছে মাঠে। জাতীয় নাগরিক পার্টি সহ 16টি দলের নিবন্ধন আবেদন বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। এখন মাঠ পর্যায়ে তদন্তের পর সিদ্ধান্ত হবে। রোববার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ বিষয়টি বাংলা নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, এনসিপি সহ 16টি দলকে আমরা মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের জন্য তালিকা করেছি। সেখান থেকে তদন্ত রিপোর্ট আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এবার 154টি দল নিবন্ধন চেয়ে আবেদন করে, তবে প্রাথমিক বাছাইয়ে সব দল ফেল করলে ইসি 3 আগস্ট পর্যন্ত তথ্যের ঘাটতি পূরণের চিঠি দেয়। এরপর 80টি দল তথ্য ঘাটতি পূরণ করে। এদের মধ্যে বাছাই টিকল 16টি। আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, 1/3 জেলায় ও 100টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে 200 ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়া কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনে 5% ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশ কিছু নিয়ম কানুন মেনে আবেদন করতে হয়। প্রাথমিক বাছাই এসব নিয়ম কানুনগুলোই সাধারণত খেয়াল করা হয়। নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো প্রাথমিক বাছাই করে। এরপর সেই দলগুলোর তথ্যাবলী সরেজমিনে তদন্ত শেষে বাছাই সম্পন্ন করে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় কমিশন। সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয়। আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করে ইসি। নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা 51টি। নবম সংসদ নির্বাচনের আগে 2008 সালে নিবন্ধন প্রথা চালু হয়। পর্যন্ত 55টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনের ব্যর্থতা এবং আদালতে নির্দেশে 5টি দলের নিবন্ধন বাতিল করে ইসি। দলগুলো হলো জামায়াত ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন পিটিপি ও জাগপা। সম্প্রতি আদালতের আদেশে জামায়াত ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আপত্তি নেই, তবে পিআর পদ্ধতিতে অনড় জামায়াত। ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই, তবে দলটির সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোট চাওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। জামায়াতে ইসলামী নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেটাকে জামায়াতে ইসলামী স্বাগত জানিয়েছে। ডক্টর তাহের বলেন, জামায়াতের দাবি খুব স্পষ্ট, আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই, কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা এখানে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। সেজন্য ঐক্যমত কমিশনের যে সুপারিশ আছে সেগুলো আইনের ভিত্তিতে দেওয়া, বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। জামায়াতের এই নেতা আরও বলেন, আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে যেটা সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন আপার হাউসে, কিন্তু আমাদের দাবি হচ্ছে সংসদে আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়েলাইজ করার চেষ্টা করব। হাসিনা ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা, বললেন টিউলিপ। যুক্তরাজ্যের হ্যামস্ট্রেন্ড ও হাইগেটের এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, বাংলাদেশের দুর্নীতি মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা। তিনি বলেন, 1 সপ্তাহ আগে একজন সাংবাদিকদের মাধ্যমে তিনি জানতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন টিউলিপ। বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসেবে প্রভাব খাটিয়ে টিউলিপ মায়ের, ভাইয়ের ও বোনের জন্য ঢাকার পূর্বাঞ্চলে একটি জমি নিশ্চিত করেছিলেন। তিনি এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেন। তারও আরও 20 জনের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ নির্ধারণ হয়েছে 11 আগস্ট। তিনি ব্যক্তিগতভাবে বা ভিডিও কনফারেন্সে হাজির হবেন কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি। টিউলিপ সিদ্দিক জানান, তিনি ব্রিটিশ আইনজীবী হোগো কিথ কেসির পরামর্শ নিয়েছেন, এখনও তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি। তিনি বলেন, আমি যেন এক ধরনের কাফকাইস দুঃস্বপ্নে আটকে আছি, যেখানে আমাকে বিদেশে বিচারের মুখোমুখি করা হচ্ছে, অথচ আমি এখনও জানি না অভিযোগগুলো আসলে কি। কাফকাইস দুঃস্বপ্ন এমন পরিস্থিতিকে নির্দেশ করে
দুঃস্বপ্নের মতো জটিল, উদ্ভট ও অযৌক্তিক, যা নিপীড়ন আমলাতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকলেও দোষী সাব্যস্ত হলে বিষয়টি নতুন করে পরীক্ষার মুখে পড়তে পারে। গত বছর জুলাই লেবার পার্টির ক্ষমতায় আসা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী সিদ্দিক অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তিনি আর্থিক খাত পর্যালোচনায় সক্রিয়ভাবে কাজ করছিলেন। তবে এ সময় 5,000 মাইল দূরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের শেখ হাসিনা 15 বছরের শাসন ক্ষমতা ভেঙে পড়ে। হাজারো মানুষের মৃত্যুর পর তিনি ও তার বোন শেখ রেহানা ভারত পালিয়ে যান। 1975 সালে 15 আগস্টের সামরিক অভ্যুত্থানে টিলিপ সিদ্দিকের নানা ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান প্রায় পুরো পরিবার সহ নিহত হন। সেই স্ট্র্যাটেজি মাথায় রেখে এই নারী রাজনীতিক বলেন, আমি আমার খালার পক্ষে সাফাই গাইতে আসিনি, বাংলাদেশের জনগণ যেন প্রয়োজনীয় ন্যায় বিচার পায় সেটাই চাই। টিলিপের দাবি অনুযায়ী 2024 সালের শেষ দিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের রাজনীতি তার জীবনের প্রভাব ফেলতে শুরু করে। অচেনা কিছু ওয়েবসাইটে খবর ছাপা হতে থাকে যে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন। এই নিয়ে 2013 সালের এক ছবি সামনে আসে, যেখানে মস্কোতে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিদ্দিক ব্যাখ্যা দেন তিনি ও তার বোন কেবল বেড়াতে গিয়েছিলেন এবং শেষ দিন একটি আনুষ্ঠানিক চায়ের দাওয়াতে 2 মিনিটের জন্য পুতিনের সঙ্গে তার দেখা হয়েছিল। টিলিপের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো 2004 সালে লন্ডনে কিংস ক্রস নামে এলাকায় তাকে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী। টিলিপের খালা শেখ হাসিনা দলের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে ব্যবসায়ী যোগাযোগ ছিল। এ বিষয়ে টিলিপ সিদ্দিকের দাবি, ওই ব্যক্তি রাজনৈতিকভাবে সক্রিয় নন ও তাকে ভোটও দেননি। আগের এক সাক্ষাৎকারে ভুলবশত তিনি বলেছিলেন ফ্ল্যাটটি তার বাবা মা কিনেছে, যা নাকি বৃদ্ধ বাবা মা দুর্বল স্মৃতির কারণে হয়েছিল। অর্থাৎ তার মা বাবা হয়তো কখনো ভুলবশত বলেছিলেন ফ্ল্যাটটি তারা কিনেছিলেন। এছাড়া প্রশ্ন উঠে, কেন তিনি ক্রিক লাউডে নিজের বাড়ি থাকা সত্ত্বেও এক বাংলাদেশি বংশোদ্ভূত ডেভেলপারের বাড়িতে থাকছিলেন। সিদ্দিক জানান, নিরাপত্তার হুমকির কারণে তাকে হঠাৎ বাড়ি বদলাতে হয়েছিল এবং পরিচিত একজনের কাছ থেকে তিনি ওই বাড়ি ভাড়া নিয়েছিলেন। বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগের পর তিনি নিজেই মন্ত্রীদের নৈতিক মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে নিজেকে উপস্থাপন করেন। 2 সপ্তাহের গভীর তদন্ত শেষে ম্যাগনাস তাকে কোড লঙ্ঘনের অভিযোগ থেকে মুক্ত করেন। তবে ম্যাগনাস বলেন, পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট সুনামের ঝুঁকি সম্পর্কে আরও সচেতন না থাকা দুর্ভাগ্যজনক। টিলিপ এ বিষয়ে বলেন, আমি জন্মসূত্রে কার ভাগ্নি সেটা তো আমার হাতে নেই। স্টারমারের সমর্থন থাকা সত্ত্বেও সরকারের বিভ্রান্তি তৈরি না করার জন্য তিনি পদত্যাগ করেন। স্টারমার তাকে ভবিষ্যতে ফেরার ইঙ্গিত দেন, তবে অভিযোগ থামেনি। আর বাংলাদেশি কর্তৃপক্ষ থেকেও কোনো স্পষ্টতা আসেনি। বাংলাদেশের প্রতিশ্রুত নির্বাচন এখনো হয়নি। ডটি চেম্বার্সের আইনজীবীরা আন্তর্জাতিক অপরাধ আদালতে জমা দেওয়ার জন্য সহিংসতার প্রমাণ সংগ্রহ করেছেন, যার মধ্যে সাংবাদিক, পুলিশ, সংখ্যালঘু ও সাবেক আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর হামলার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার ভাগ্নি বলেন, সত্যি কথা বলতে আমি এই ইউনূস হাসিনা দ্বন্দ্বের বলির পাঠা মাত্র। বাংলাদেশে অবশ্যই কিছু মানুষ ভুল কাজ করছে ও তাদের শাস্তি পাওয়া উচিত, কিন্তু আমি তাদের কেউ নই। ফ্যাসিস্টদের মধ্যে অনুশোচনা নেই, আছে দাম্ভিকতা, বললেন সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিস্টদের মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং দাম্ভিকতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের এই মুক্তির মন্দিরের সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। আমাদের অশ্রুজলের চাইতেও বেশি বলতে হবে, আমাদের রক্তধারায় লিখিত আছে এই ফ্যাসিস্টদের পতনের আন্দোলনের শহীদদের কাহিনী। কত নির্মম, কত নিষ্ঠুর আচরণ এদেশের মানুষ একটি ফ্যাসিস্ট সরকারের কাছে পেয়েছে, সেই বেদনার ইতিহাস, সেই বিবরণীর উপন্যাস ভবিষ্যতে কত লিখিত হবে, অসহস্র লিখিত হবে। আমরা তখন বুঝতে পারবো কত নিষ্ঠুর আচরণ সহ্য করেছিল এই ভূখণ্ডের মানুষ। তিনি বলেন, আমরা দেখি সেই ফ্যাসিস্টদের মধ্যে কোনো অনুশোচনা নেই, বেদনা নেই, কোনো পরাজয়ের স্বীকারোক্তি নেই, বরং দেখি দাম্ভিকতা। ভবিষ্যতে ফ্যাসিবাদের উৎপত্তি যাতে না হয় সেইভাবে যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত করি। সালাউদ্দিন আরও বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি এইভাবে গ্রহণ করি যে আমরা প্রতিদিন সংস্কারের মধ্য দিয়ে যাব, একটি জনকল্যাণমুখী সংস্কারের মধ্য দিয়ে যাব, একটি জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য কাজ করব। আমরা এখন একটা কথা শুনি যে সংস্কার হচ্ছে। রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্যে দিয়ে কাঙ্ক্ষিত মানবিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, কারণ এই রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার হওয়া দরকার, জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার, আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার এবং এই সমাজের মানুষের, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের সবার মানসিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যদি রাষ্ট্র কাঠামো সংস্কারটা বাস্তবায়ন করতে পারি, তাহলেই 2 এ 2 4 হবে, তাহলেই আমরা একটা কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পেতে পারবো। তিনি বলেন, সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান পেলাম, যে গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে যে সরকার ব্যবস্থা গঠিত হবে তাদেরকে সে ব্যবস্থা যারা পরিচালনা করবে তাদেরকে মানসিক সংস্কার এবং দৃষ্টিভঙ্গি
যদি না পাল্টায় তাদের মানবিক রাষ্ট্র হবে কিভাবে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা জনগণ হিসেবে যদি মনে করি সব দায়িত্ব সরকারের, সেটা একটা ভুল ধারণা। রবার্ট কেনেডি প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, আমি 3 জেনারেশনকে কিছু দিতে পারবো না, হয়তো 3rd জেনারেশনকে কিছু দিতে পারি। তিনি বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি এমন হবে, সরকার আমাদের জন্য কি করে সেটা নয়, বরং জনগণ দেশের জন্য কি করবে সেটাও ভাবতে হবে। এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তাহলেই আমরা জনগণ এবং দায়বদ্ধ সরকার জনগণের কাছে এই উভয় মিলে একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা গতিশীল করতে পারবো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।